গ্যাসের উপর দুধ ফুটছে, পাশে কড়াইতে আলু পটলের তরকারি নাড়তে নাড়তে তুলিকা একবার ঘড়ির দিকে তাকালো। আর মাত্র 40 মিনিট। এর মধ্যেই শাশুড়ির চা, শ্বশুরের ওষুধ, স্বামীর অফিসের লাঞ্চ বক্স, মেয়ের স্কুলের টিফিন সব তৈরি করতে হবে। মা, আমার মোজাটা পাচ্ছি না। উপরের ঘর থেকে 8 বছরের মেয়ে তিতলি চিৎকার। আলমারির দ্বিতীয় তাকে দেখ তো মা। নেই। তুলিকা গ্যাসটা একটু কমিয়ে হাত মুছে দৌড়ে গেল। মোজা পাওয়া গেল বিছানার নিচে। সেটা তুলে দিতে না দিতেই তিতলি বলল, মা, আজ কিন্তু আমার প্রজেক্ট জমা, তুমি বানিয়ে দিয়েছো তো? তুলিকা মাথায় হাত দিয়ে বলল, দাঁড়া, নিয়ে আসছি। প্রজেক্ট নিয়ে ফিরে এসে মেয়ের চুল আঁচড়াতে আঁচড়াতে তুলিকা মনে মনে হিসেব করল। আজ সকালে বাজার করতে হবে, গ্যাস বুকিং করতে হবে, শ্বশুরের ওষুধ শেষ হয়ে এসেছে, তিতলির স্কুল থেকে নাকি গার্জেন মিটিংয়ের নোটিশ এসেছে, আর দুপুরে শাশুড়ির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। তারপরেও দিনের কাজের তালিকা এখানেই শেষ নয়, কারণ তুলিকা একজন হাউসওয়াইফ। এই একটা শব্দের আড়ালে কতগুলো কাজ লুকিয়ে থাকে তার হিসেব কেউ রাখে না। সকাল 8টার মধ্যে স্বামী অর্ণব অফিসে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে শুধু বলল। অর্ণব বেরিয়ে যেতেই শাশুড়ি বললেন, তুলিকা, আমার প্রেশারের ওষুধটা প্রায় শেষ। তুলিকা বলল, আজ বিকেলের মধ্যেই নিয়ে চলে আসব। শ্বশুর পাশ থেকে বললেন, আর আমার সুগার টেস্টের স্ট্রিপটা মনে করে আনিস। আচ্ছা বাবা। তুলিকা মাথা নাড়ল। তিতলিকে স্কুল বাসে তুলে দিয়ে যখন সে বাড়ি ফিরল তখন 8:30। এরপর বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, কাপড় কাচা, বিছানা গুছোনো, রান্না শেষ করা, একটার পর একটা কাজ চলতেই থাকলো। 11:30 নাগাদ তুলিকা একটু বসেছিল মাত্র। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রিয়া। রিয়া তুলিকার কলেজের বান্ধবী। বিয়ের পরেও দুজনের যোগাযোগ ছিল। রিয়া একটি বেসরকারি সংস্থায় চাকরি করে। ফোন ধরতেই ওপাশ থেকে রিয়ার গলা, কি করছিস? তুলিকা হেসে বলল, এই একটু বসেছি। ও, তুই তো ভাগ্যবতী, চাকরি করতে হয় না, তাই এত সময়। কথাটা হয়তো মজা করেই বলেছিল রিয়া, কিন্তু তুলিকার বুকের কোথাও যেন হালকা একটা খচখচ করল। হ্যাঁ, ভাগ্যবতীই বলা যায়। আমাদের তো সকাল থেকে অফিস, মিটিং, বসের ঝাড়, একেবারে জীবন শেষ। তুই অন্তত আরামে আছিস। তুলিকা আর কিছু বলল না। ফোন রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর নিজেকেই বলল, সত্যিই কি আমি আরামে আছি? প্রশ্নটার উত্তর তার নিজের কাছেই নেই। দুপুরে তিতলি স্কুল থেকে ফিরে এলো। তুলিকা তাকে খাইয়ে জামা কাপড় বদলে দিয়ে পড়তে বসালো। একদিকে মেয়ের অঙ্ক, অন্যদিকে রাতের জন্য রান্নার প্রস্তুতি। তিতলি হঠাৎ বলল, মা, তুমি চাকরি করো না কেন? তুলিকা থমকে গেল। কেন বলতো? আমার বন্ধু রিমির মা অফিসে যায়, ও বলে ওর মা খুব বড় অফিসার। তুলিকা মেয়ের মাথায় হাত রেখে মৃদু হেসে বলল, সব কাজ কি অফিসে গিয়ে করতে হয়? তিতলি কিছু বুঝল না। তাহলে তুমি কি কাজ করো? তুলিকা উত্তর দেওয়ার আগেই শাশুড়ি পাশের ঘর থেকে বলে উঠলেন, তোর মা তো বাড়িতে থাকে। তিতলি আবার জিজ্ঞেস করল, বাড়িতে থাকলে কি কাজ করতে হয়? তুলিকা এবার চুপ করে গেল। সেদিন সন্ধ্যায়
অর্ণবের সঙ্গে একটা বার্থডে পার্টিতে গিয়েছিল তুলিকা। অর্ণবের বন্ধু এবং তাদের স্ত্রীদের সঙ্গে সকলে মিলে গল্প চলছে। একে অপরের সঙ্গে গল্প করতে করতে তুলিকাকে প্রশ্ন করল, আপনি কি করেন? অর্ণব হেসে বলল, ও ও তো বাড়িতেই থাকে, হাউস ওয়াইফ, কিছু করে না। সকালে সবার আগে ওঠা থেকে রাতে সবার শেষে ঘুমোতে যাওয়া, এটাই কি কিছু না করা? রাতে সবাই খাওয়া শেষ করে বাড়িতে ফিরতে যে কাজ বাকি ছিল, রান্নাঘর পরিষ্কার, বাসন ধোয়া, পরের দিনের ডাল ভিজিয়ে রাখা, তিতলির স্কুল ড্রেস বের করে রাখা, সব শেষ করতে করতে রাত 11:30। ঘরে ঢুকে দেখল অর্ণব মোবাইলে ব্যস্ত। তুলিকা বিছানায় বসতেই অর্ণব বলল, আজ আবার এত দেরি করলে? তুলিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আজ তোমার বন্ধুকে বললে আমি কিছু করি না। অর্ণব অবাক, আরে সেটা কি আমি সিরিয়াসলি বলেছি? তুমি তো চাকরি করো না। চাকরি করি না সেটা ঠিক, কিন্তু কিছু করি না। অর্ণব বিরক্ত হয়ে বলল, এই রাত বিরেতে আবার এসব নিয়ে বসো না তো, সারাদিন বাড়িতেই তো থাকো। তুলিকা এবার শান্ত গলায় বলল, বাড়িতে থাকা আর বসে থাকা কি একই কথা? অর্ণব কোনো উত্তর দিল না। তুমি সকালে উঠে অফিস যাও, তোমার কাজের সময় আছে, ছুটির দিন আছে, বেতন আছে। আমি সকালে উঠি, কিন্তু আমার কাজের কোনো সময় নেই, আমার ছুটি নেই, অসুস্থ হলেও ছুটি নেই। অর্ণব এবার মোবাইলটা নামিয়ে তাকালো। তুলিকা থামল না। তোমার অফিসে কেউ কাজের হিসেব রাখে, মাস শেষে বেতন দেয়, আমার কাজের হিসেব কে রাখে? তুমি কি আমার সঙ্গে ঝগড়া করছো? না, আমি শুধু একটা কথা জানাতে চাইছি, আমি যদি একদিন না করি তাহলে এই বাড়িটা চলবে? অর্ণব চুপ। তুলিকা বলল, কাল থেকে আমি কিছুই করব না, তুমি শুধু একদিন আমার কাজগুলো করে দেখো, তারপর বলবে আমি কিছু করি কিনা। অর্ণব হেসে ফেলল, তুমি একদিনও করতে পারবে না। তুলিকা তাকিয়ে রইল তার দিকে। ঠিক আছে, কাল তুমি দেখো। পরদিন সকালটা অন্যরকম ছিল। তুলিকা ইচ্ছে করেই ঘুম থেকে উঠল না। 7:30টার সময় অর্ণবের ঘুম ভাঙল। তুলিকা, উঠবে না? তুলিকা চোখ খুলে বলল, আজ তুমি সামলাও। মানে? আজ আমি কোনো কাজ করব না। অর্ণব ভেবেছিল তুলিকা হয়তো রাগ করে এমন বলছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই রান্নাঘর থেকে তিতলির চিৎকার এলো, বাবা, আমার টিফিন কোথায়? শাশুড়ি বললেন, অর্ণব, আমার চাটা হবে না? শ্বশুর বললেন, আমার ওষুধটা কে দেবে? আর ঠিক তখনই কলিং বেল বেজে উঠল, দুধওয়ালা। অর্ণব দরজা খুলতে গিয়ে দেখল, তারপর শুরু হলো আসল পরীক্ষা। এক হাতে চা, অন্য হাতে তিতলির টিফিন, তার মধ্যে বাবার ওষুধ, স্কুল বাসের সময়, নিজের অফিসে যাওয়ার প্রস্তুতি। মাত্র 1 ঘন্টার মধ্যেই অর্ণবের কপাল ঘামে ভিজে গেল। শেষ পর্যন্ত তিতলি স্কুল বাস মিস করল। অর্ণব অফিসে ফোন করে জানালো আজ একটু দেরি হবে। তারপর রান্নাঘরের দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, তুলিকা। তুলিকা বিছানায় বসেই বলল, কি? অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি প্রতিদিন এগুলো করো? তুলিকা মৃদু হেসে বলল, হ্যাঁ, প্রতিদিন। অর্ণব আর কিছু বলতে পারল না। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে তার মা বললেন, এসব নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? মেয়েরা তো এসব করেই,
অর্ণব মায়ের দিকে তাকালো। তারপর প্রথমবারের মতো তার মনে হলো সমস্যাটা শুধু সে একা নয়, সমস্যাটা একটা মানসিকতা, যে মানসিকতা বছরের পর বছর ধরে বলে এসেছে বাড়ির বউ তো কিছুই করে না। অর্ণব জানতো না এই একদিনের অভিজ্ঞতা তার নিজের সংসারটাকে কতটা বদলে দিতে চলেছে। পরের দিন তুলিকা বলল, বাবার শরীরটা খারাপ, আর যখন তুমি কিছুটা দায়িত্ব নিতে পারছো আর তোমার অফিসে ছুটিও তো রয়েছে, একবেলা তুমি একটু সামলে নাও। বাবাকে দেখে আমি বিকেলের মধ্যেই ফিরে আসব। সেদিনের সকালটা অর্ণবের কাছে যেন হঠাৎ করেই অনেক বড় হয়ে গিয়েছিল। মাত্র কয়েক ঘন্টা আগেও যে কাজগুলোকে সে খুব স্বাভাবিক বলে মনে করত, সেই কাজগুলো একসঙ্গে সামলাতে গিয়ে তার মাথা যেন ঘুরে যাচ্ছিল। তিতলির স্কুল বাস চলে যাওয়ার পর অর্ণব রান্নাঘরে ঢুকল। গ্যাস ওভেনের ওপর দুধ উপচে পড়েছে, সিঙ্ক ভর্তি বাসন, টিফিনের বাক্স খোলা পড়ে আছে, মেঝেতে তিতলির ফেলে যাওয়া জলের বোতল। অর্ণবের মা আবার ডাকলেন, অর্ণব, আমার ওষুধটা খাওয়ার সময় হয়ে গেল। আসছি মা। বাবা বললেন, বাবা, আমার সুগার মাপার মেশিনটা কোথায় আছে? বৌমাই তো সব দিক খেয়াল রাখে, খুঁজে পাচ্ছি না। শরীরটা খুব একটা ভালো লাগছে না, একবার আমার সুগারটা মেপে দে তো। অর্ণব চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নিল। এতদিন এই বাড়িতে এসব প্রশ্নের উত্তর সবসময় একজনই দিত, তুলিকা। তাড়াতাড়ি তুলিকাকে ফোন করল। তুলিকা, হ্যাঁ, সুগার মেশিনটা কোথায়? বাবার আলমারির ডান দিকের দ্বিতীয় তাকে। মায়ের ওষুধটা? মায়ের ঘরে আয়না আলমারির ড্রয়ারে। অর্ণব তড়িঘড়ি করে বাবার ঘরে গেল, সুগারের মেশিনটা নিয়ে সুগারটা মেপে দিল। অর্ণবের বাবা আশুতোষবাবু জিজ্ঞেস করলেন, সে কোথায় গেছে? কার কখন কি লাগবে, কে কখন খাবে, সব তো সে খেয়াল রাখত। অর্ণব বলল, বাবা, তোমার বৌমার বাবার শরীরটা ভালো নেই, তাই বাবার বাড়ি গেছে, বিকেলের মধ্যে ফিরে আসবে। তুলিকা সন্ধেবেলায় বাড়ি ফিরল। তুলিকা ফেরার পর অর্ণব ঘরে গিয়ে তুলিকাকে বলল, কি করে এত কিছু সামলাও তুমি? তুমি সব মনে রাখো কি করে? তুলিকা মৃদু হেসে বলল, মনে রাখতে হয়। অর্ণবের মুখটা একটু নেমে গেল। আমি তো এতটা ভাবিনি। তুলিকা থামিয়ে দিল, ভাবনি জানি। কথাটার মধ্যে কোনো অভিযোগ ছিল না, কিন্তু সেই শান্ত স্বরটাই অর্ণবের বুকের ভেতরটা আরো ভারী করে দিল। পরের দিন অফিসে গিয়েও অর্ণবের মন বসছিল না। বারবার তুলিকার কথাগুলো মনে পড়ছিল। আমার কাজের সময় নেই, ছুটি নেই, অসুস্থ হলেও ছুটি নেই। অর্ণব হঠাৎ বুঝতে পারল, গত 8 বছরে তুলিকা কখনো তার কাছে বলেনি, আজ আমি ক্লান্ত। কখনো বলেনি, আজ রান্না করতে ইচ্ছে করছে না। কখনো বলেনি, আজ আমাকে একটু বিশ্রাম দাও। বরং অর্ণব অফিস থেকে ফিরলেই 1 কাপ চা হাতে পেয়েছে। কাজের চাপ থাকলেও রাতের খাবার তৈরি পেয়েছে। তিতলির স্কুল, পড়াশোনা, প্রজেক্ট, ডাক্তার, সব কিছুর খবর তুলিকার জানা। অথচ সে বন্ধুর সামনে হাসতে হাসতে বলেছে, ও তো কিছু করে না। সন্ধ্যায় অর্ণব বাড়ি ফিরেই দেখল তুলিকা রান্নাঘরে ঢুকেছে। অর্ণব অবাক হয়ে বলল, আমি তো বলেছিলাম আজ তুমি কিছু করবে না। তুলিকা বলল, তোমাকে বোঝানোর জন্য 2 দিনই যথেষ্ট ছিল। তুমি সারাদিন অফিস করে এসেছো, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। অর্ণব কিছুক্ষণ চুপ করে তুলিকার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, না তুলিকা,
আজ তোমাকে বিশ্রাম নিতে হবে, রান্নাটা আমি করব। তুলিকা অবাক হয়ে তাকিয়ে রইল। অর্ণব মৃদু হেসে বলল, এতদিন বুঝিনি, তুমি বাড়িতে থাকো ঠিকই, কিন্তু এক মুহূর্তও বসে থাকো না। তোমার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, ছুটি নেই, বেতন নেই, তবুও পুরো সংসারটা তোমার উপর নির্ভর করে। তুলিকার চোখের কোণে জল জমে উঠল। অর্ণব বলল, তোমাকে কিছু করো না বলার জন্য আমি সত্যিই দুঃখিত। আজ থেকে তোমার কাজকে আর কখনো ছোট করব না। সংসারটা আমাদের দুজনের, তাই দায়িত্বও দুজনের। দরজার আড়াল থেকে কথাগুলো শুনছিলেন অর্ণবের মা। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে তুলিকার মাথায় হাত রেখে বললেন, তুমি আমাদের সংসারে একমাত্র ভরসার কাঁধ, যেখানে ভর দিয়ে আমরা সকলেই সুস্থ রয়েছি। তুলিকা চোখের জল মুছে মৃদু হাসল। সেদিন প্রথমবার তার মনে হলো, তার পরিশ্রমের মূল্য হয়তো টাকায় মাপা যায় না, কিন্তু তার সম্মানটা প্রাপ্য। কারণ গৃহবধূ কোনো কাজ না করা মানুষ নয়, সে এমন একজন যার অদৃশ্য পরিশ্রমের ওপর একটা গোটা সংসার দাঁড়িয়ে থাকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।